এই তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে, তোকে নিয়ে আমার ভাতিজা তার বন্ধুর বিয়েতে যাবে। কথাগুলো বলল রুমি বেগম। ইনান রান্নাঘরে থালা বাসন ধুতে ব্যস্ত ছিল, কিন্তু রুমার কণ্ঠ শুনে তার হাতের গতি কমিয়ে এনে তার মামির দিকে তাকালো। কিন্তু মামির কথাগুলো শুনে তার বুকের ভেতর ভয়ের সৃষ্টি হলো। তার ভাতিজা মানে রকি তার আবার কোথায় নিয়ে যাবে? কথাগুলো ভেবেই ইনান ভয় পেয়ে কেঁপে উঠল। রুমি এগিয়ে এসে ইনানের ডান হাতটা টেনে ধরল। জোরালো স্বরে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আর দাঁড়িয়ে থাকতে হবে না। বলেই ইনানকে রান্নাঘর থেকে বের করে দেয়। ইনান ধীরে ধীরে এগিয়ে গেল তার ঘরের দিকে। অজানা আতঙ্কে তার মনটা বারবার কু গাইছে। ঘরে প্রবেশ করেই আলমারি থেকে একটা কালো বোরখা আর কালো ওড়না বের করে তৈরি হতে লাগলো। প্রায় 5 মিনিট পর তৈরি হয়ে ইনান ঘর থেকে বেরিয়ে এলো। বিছানায় চুপটি করে বসে রইল। প্রায় 5 মিনিট পর তৈরি হয়ে ইনান ঘর থেকে বেরিয়ে এলো না, বরং বিছানায় চুপটি করে বসে রইল, চোখ দুটো নিস্তব্ধ মেঝের দিকে। সে ভালো করেই জানে রকির সাথে যাওয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। তবুও তার মামির মারের ভয়ে ইনান রেডি হতে এসে ঘরে বসে রইল। না হলে রুমা বেগম এসে তাকে মারবে। এভাবে আরও 5 মিনিট কেটে যাওয়ার পর রুমা বেগম এসে জোর করে ইনানকে রুমের দরজা ধাক্কা দিতে লাগলো। ইনান কিশোরী মন কেঁপে উঠল দরজার আওয়াজে। রুমা দরজা ধাক্কা দিতে দিতে বলল, এই তাড়াতাড়ি বের হ, রকি নিচে দাঁড়িয়ে থাকবে আর কতক্ষণ? ওর পা ব্যথা হয়ে গেল। ইনান মনে মনে আল্লাহকে ডাকতে ডাকতে এগিয়ে এলো দরজার দিকে, কিন্তু খোলার আগেই ঘাড় ঘুরিয়ে টেবিলের দিক তাকাতেই দেখল একটা চকচকে চাকু। ইনান নিজের সুরক্ষার চাকুটিকে হ্যান্ডব্যাগের ইনান মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। এগিয়ে গেল দরজার দিকে, কিন্তু দরজা খোলার আগেই ঘাড় ঘুরিয়ে টেবিলের দিক তাকাতেই দেখল একটা চকচকে চাকু। ইনান নিজের সুরক্ষার জন্য ছুরিটি তার নিজের হ্যান্ড ব্যাগের ভেতর ভরে নিয়ে দরজার দিক এগিয়ে গেল। রকি ড্রয়িং রুমে পায়চারি করছে, মুখে তার পৈশাচিক হাসি বিদ্যমান। ততক্ষণে ড্রয়িং রুমে প্রবেশ করল রুমি, তার পিছু পিছু এগিয়ে এলো ইনান। ইনানকে দেখে রকি বিরক্ত বোধ করল। তোকে বন্ধুর বিয়েতে নিয়ে যাবে বলে এমন বুড়ি সেজে চলে এসেছিস? রকির মুখে থেকে বিরক্ত ভাব সরলেই মনে মনে বলল, আমি পরিয়ে দেব পোশাক, না হলে এখন বের হ যা, পরে ফুফি আমি পরিয়ে দেব পোশাক, না হলে এখন বের হ তাড়াতাড়ি, না হলে ফুপি আবার বেঁকে বসবে। রকি মিষ্টি হেসে বলল, চলো ইনান, দেরি হয়ে যাচ্ছে। বলেই সামনের দিক এগিয়ে গেল। পিছন পিছন ইনান। কালো মার্সিডিজ গাড়ির ড্রাইভিং সিটে রকি, পাশের সিটে গুটিসুটি হয়ে বসে আছে ইনান। এর মধ্যে রকি ব্রেক কষল। নিজস্ব এক নির্দিষ্ট এক নির্জন জায়গায়, মহলের সামনে। ইনান জায়গাটা দেখে তার বুকের ভেতর কেঁপে উঠল।
রকি গাড়ি থেকে নেমে বলল, বেরিয়ে এসো। ইনান ভয়ে মিনমিন স্বরে বলল, ভাইয়া আপনি তো বিয়েতে যাবেন, তাহলে এখানে কেন নিয়ে এসেছেন? রকি মিষ্টি হেসে বলল, আরে ইনান, তুমি বেরিয়ে আসো, এগুলো প্রশ্নের উত্তর পরেও দেওয়া যাবে। ইনান আর কিছু বলল না। গাড়ি থেকে নিঃশব্দে নেমে রকির পিছু পিছু গেল। রকির সামনে এগিয়ে যাচ্ছে, মনে মনে বলছে, তাড়াতাড়ি এসে ইনান, তোমাকে কাছে পাওয়ার জন্য আমার সারা শরীর ছটফট করছে। উফ! কথাগুলো ভাবতে ভাবতেই রকির সারা শরীর ভালো লাগা ছেয়ে গেল। বাংলোটা একতলার ভবন। বাংলোটার জায়গায় জায়গায় খসে পড়ে আছে, আবার জায়গায় জায়গায় শ্যাওলা জমে থাকার কারণে বেজায় সবুজ দেখাচ্ছে। বাংলোর এক কিমির মধ্যে কোনো বাড়িঘর নেই। চারপাশে ঘন মেহগনি গাছ আর জঙ্গলে ঘেরাও হয়ে আছে। ইনান জঙ্গলগুলোর দিকে তাকিয়ে ভয়ে ফাঁকা ঢোক গিলল। এর মধ্যেই রকি বাংলোর দরজা খুলে ভেতরে প্রবেশ করল। ইনানও বাংলোতে প্রবেশ করল। বাইরে থেকে যতটা অগোছালো লাগছিল, ভেতরটা তার উল্টো, একবার রাজকীয় ভাব। বাংলোটা সাজিয়ে রাখা আছে বিভিন্ন পশু পাখির মূর্তি দিয়ে। মাথার উপর ঝুলছে মেটানো বড় ঝাড়বাতি, দামি সোফা, বিশাল বড় টেবিল রুমে। এর মধ্যেই রকি বাংলোর দরজা খুলে ভিতরে প্রবেশ করল। ইনানও বাংলোতে প্রবেশ করল। বাইরে থেকে যতটা অগোছালো লাগছে, ভিতরটা তার সম্পূর্ণ ভিন্ন। একেবারেই রাজকীয় ভাব। বাংলোটার সাজানো হয়েছে বিভিন্ন ধরনের পশু পাখির ভয়ঙ্কর চিত্র ও মূর্তি দিয়ে। মাথার উপর ঝুলছে বড় একটা ঝাড়বাতি, দামি সোফা, বিশাল বড় ডাইনিং রুম, যার বিভিন্ন অর্কিডেড ফুল দিয়ে সাজানো রয়েছে। রকি একটা ব্যাগ এনে ইনানের দিক তাকিয়ে বলল, জামাটা খুলে এগুলো পরে নাও। বোকরা পরে বিয়ে বাড়িতে গেলে সবাই মিলে হাসাহাসি করবে। ইনান ব্যাগটা হাতে নিয়ে নেয়। তার কাছে ও মনে হলো সত্যি বোকরা পরে গেলে সবাই মিলে তাকে নিয়ে হাসাহাসি করবে। ইনান বলল, কোন ঘরে যাব ভাইয়া? রকি ইনানের কথায় শব্দ করে হেসে উঠল। রকি বিশ্রী হাসির শব্দ শুনে ইনান তার হাতের ব্যাগটা বুকে চেপে ধরল। রকি হাসি থামিয়ে বলল, বেবি গার্ল, অন্য রুমে কেন যাবে? আমার সামনেই পাল্টাও। বলেই দাঁত বের করে হাসল। ইনান ভয়ে ভয়ে বলল, এগুলো কি বলছেন ভাইয়া? রকি ধীরে ধীরে এগিয়ে এসে বলল, কেন বেবি গার্ল, ঠিক কথাই তো বলছি, তুমি আমার সামনে ড্রেস পাল্টাও। বলেই ইনানের ডান হাত টেনে ধরে বুকের উপর আছড়ে ফেলল। ইনান শব্দ করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দিন ভাইয়া, আমাকে যেতে দিন। রকি ইনানের মাথার ওড়নাটা টানতে টানতে বলল, ছাড়বো তো বটেই বিছানায় গিয়ে। চলো, তোমাকে কাছে পাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছে। বলে ইনানকে কাঁধে উঠিয়ে হাঁটা ধরল ঘরের দিকে। ইনান তার ছোট ছোট হাত দ্বারা রকির পিঠে মারতে শুরু করল, যেদিকে রকির কোনো ভ্রুক্ষেপই নেই। ইনানকে এখন নিজের কাছে পাওয়ার নেশায় ডুবে আছে। ইনানকে আছড়ে ফেলল নরম বিছানায়। ইনান কাঁদতে কাঁদতে বলল, আমার শরীরে কলঙ্ক লাগাবেন না ভাইয়া, আমাকে যেতে দিন, আল্লাহর দোহাই লাগে। রকি এগিয়ে এসে ইনানের শরীর থেকে ওড়নাটা টেনে নিচে ফেলে দেয়।
ইনান তাড়াতাড়ি করে নিজের বুকের দিক হাত দিয়ে বলে, আমাকে ছাড়ুন ভাইয়া। বাকিটুকু বলার আগেই রকি তার ইনানকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। ইনান পুরো শরীর ঘিন ঘিন করছে রকির ঠোঁটের স্পর্শে। নিজেকে নর্দমার ড্রেনের ময়লা মনে হতে লাগলো। ইনান হার মানল না সাহস করল খাটের পাশে লাগানো টেবিল থেকে স্ট্রেটের ফুলদানিটা নিজের হাত নিঃশব্দে বসিয়ে দিল রকির মাথার মধ্যে। খানিকটা রকি মুহূর্তের মধ্যেই অচেতন হয়ে পড়ল বিছানায়। তবুও ইনানের রাগ কমল না। সে বারবার রকির মাথায় আঘাত করতে লাগলো। আঘাতে আঘাতে আঘাতের প্রহার এত তীব্র ছিল যে রকির মাথা আর কানের মধ্য দিয়ে বেরিয়ে এলো থরথরে রক্ত। রক্ত দেখে ইনান ভয় পেয়ে ফুলদানিটা নিচে ফেলে দেয়। তার চোখ দুটো নিস্তব্ধ হয়ে রকির মাথার দিকে বয়ে যাওয়া রক্তর দিকে। ইনান পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো রক্ত দেখে। বারবার মনে হচ্ছে রকি ভাইয়ের কিছু হয়নি তো। ইনান উল্টে পাল্টে এগিয়ে গিয়ে রকির নাকের কাছে হাত ঠেকালো। চমকে পিছনে ফিরে গেল। রকির নিঃশ্বাস চলছে না। ইনান ধপ করে মেঝেতে বসে পড়ল। আজকে তার হাত দিয়েই একটা মানুষ খুন হয়ে গেল। ইনান ডুকরে কেঁদে উঠল রকির দিকে তাকিয়ে। এখন তার মামা মামিকে কী জবাব দেবে সে? এভাবে প্রায় 1-1.5 ঘন্টা ইনান রকির লাশের পাশে বসে রইল। চারদিকে মাগরিবের আজান দিচ্ছে। ইনান আর বসে থাকতে পারল না। চারদিকে ধীরে ধীরে অন্ধকার নেমে এসছে। সাথে দূর থেকে ভেসে আসছে বন্য প্রাণীর হুঙ্কার। খুব ভয়ঙ্কর লাগছে। তার শেষবারের মতো রকির দিক তাকিয়ে ব্যাগটাকে নিজের বুকে চেপে বাংলোর বাইরের দরজার দিকে দৌড়ে গেল। ইনান এভাবে প্রায় আধা ঘন্টা দৌড়ানোর পর একটা ব্রিজের উপর এসে ধপ করে বসে হাঁপাতে লাগলো। কপাল দিয়ে ইনানের দরদর করে ঘাম নিঃসৃত হচ্ছে। জোরে জোরে শ্বাস ফেলছে বেচারি। চারদিকে মানুষ নেই, শুধু গুটি কয়েক গাড়ি দ্রুত প্রবাহ হচ্ছে, এগিয়ে যাচ্ছে তাদের নিজস্ব গন্তব্যের দিকে। কিয়ৎক্ষণ এভাবে বসে থাকার পর ইনান ফুঁপিয়ে উঠল। আজকে মা বাবা বেঁচে থাকলে হয়তো তার এভাবে রাস্তার উপর মেয়েটাকে কাঁদতে হতো না। ইনান কাঁদতে কাঁদতে এতটাই মগ্ন ছিল যে মেয়েটার দিকে কতগুলো মানুষ ধেয়ে আসছে সেখানে তার কোনো খেয়ালই নেই। একজন লোক এসে ইনানের ডান হাত ধরে টানতে টানতে গাড়ির দিক এগিয়ে যায়। ইনান বুঝতে পারছে না ওগুলো আবার কে, তাকে টেনে কেন নিয়ে যাচ্ছে। ইনান কান্নাভেজা কণ্ঠে বলে উঠল, আমাকে ছেড়ে দিন। কারা আপনারা? আমাকে ছেড়ে দিন, আমি আপনাদের পায়ে পড়ছি। না না, আমাকে বাঁচান। না না, আমাকে এভাবে ধরিয়ে নিয়ে যাবেন না, আমাকে বাঁচান। ওই লোকগুলো আমাকে মেরে ফেলতে চায়। ইনান চোখ বন্ধ করেই কথাগুলো বলছে। বর্তমান ইনান স্বপ্নের ঘোরের মধ্যেই বলছে, আমাকে বাঁচান, আমাকে এই লোকগুলো মেরে ফেলবে। ইনান চোখ বন্ধ করেই কথাগুলো বলছে। এই শালি, এত ঢং কেন করিস? উঠতে পারিস না? জীবন ডারে না খাইয়া তুই মারবি না। এই শালি, এত ঢং করছিস কেন? উঠ। আমার জীবন ডারে না খাইয়া তুই মরবি না।